কামরুল হাসানের কবরের পাশে সুফিয়াকে কবর দেওয়া হলো। মায়ের লাশ নিয়ে সকলে বাড়ি ত্যাগ করতেই একেবারে নীরব হয়ে গেল অনুভা। চোখের বর্ষণ থেমে গেল তার, হৃদয় হয়ে গেল কঠোর। স্ত্রীকে অপরিচিত মানুষদের কাছে রেখেই শাশুড়ির কবরের কাছে গিয়েছিল শ্রাবণ। কবর দেওয়া হতেই সকলের সাথে বাড়ি ফিরে এলো সে। সদর দরজার সম্মুখে বড় চাচির সাথে দেখা হতেই তিনি তাকে দেখিয়ে দিলেন অনুভার অবস্থানরত ঘরটি। তাই আর বিলম্ব না করে সেদিকেই পা বাড়ালো শ্রাবণ। তখনই তাকে মুখোমুখি হতে হলো সেজ চাচা আতিউরের সঙ্গে। লোকটি ভ্রুদয় কুঞ্চিত করে বিদ্রূপের সুরে বললেন, আমার সন্দেহ তাইলে ঠিক আছিল। কামরুলের মরার দিনই তোমার দেখা আমি বুঝেছিলাম যে তোমার লগে অনুর সম্পর্ক আছে, কিন্তু তুমি তো লগে লগেই তা অস্বীকার করছিলা। অথচ আজ তোমার লগে অনুর বিয়া হইল। ভেতরে ভেতরে শ্রাবণ বেশ চিন্তিত এবং ব্যথিত। তবুও ভদ্রলোকের সম্মুখে অধরে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, সম্পর্কে থাকলে কি সবাইকে ডাক ঢোল পিটিয়ে জানাতে হবে নাকি? তাই বলার প্রয়োজন মনে করিনি। তুমি অনেক চতুর পোলা। তবে আপনার মতো অতটাও নই। দেখা তো তোমার ভালা পরিবারের পোলাই মনে হয়। তাইলে কি দেখা এই মাইয়ারে বিয়া করলা কত? তাগো সব খবর জানো তো, নাকি সব কিছু গোপন রাইখেই হ্যার মায় তোমার উপরে মাইয়ারে চাপিয়ে দিছে? ভাইয়ের মেয়ের সুখ বুঝি সহ্য হচ্ছে না আপনার, তাই সংসার ভাঙার জন্য কান পড়ে দিতে চলে এসছেন? এমন একটি কথা যেন মোটেই আশা করেনি লোকটি। তাই সঙ্গে সঙ্গে চুপসে গেলেন তিনি। মুখশ্রীতে নেমে এলো এক ঝাঁক থমিসরা। শ্রাবণ পুনরায় বলল, আমি সব কিছুই জানি। তাদের পরিবারের সাথে কি হয়েছে, আপনারা কি করেছেন সব জানি। সব জেনেই বিয়ে করেছি আমি। আশা করি মনে আর কোনো সন্দেহ নেই আপনাদের। লোকটি দৃষ্টি সরিয়ে নিলেন। সন্তর্পণে নিঃশ্বাস ফেলে লোকটিকে পাশ কাটিয়ে চলে এলো শ্রাবণ। অনুভা বিছানায় হাঁটু মুড়ে বসে আছে চুপচাপ। আজ পুরো এলোমেলো লাগছে মেয়েটিকে। ঘরে আসতেই হিজাবটা খুলে চাচি তার মাথার মধ্যিখানে ঠান্ডা তেল লাগিয়ে দিয়েছেন। শ্রাবণ এসে তার সম্মুখে বসল। পরনের আধখোলা ওড়নাটা ঠিক করে বুকে জড়িয়ে দিয়ে মুখশ্রীতে অসংখ্য চুমুক খেল। নিজ বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমরা আজই বাড়ি ফিরব নোভা। জোরপূর্বক তার বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তার মুখের দিকে তাকালো অনুভা। ভাঙা স্বরে বলল, মা ওখানে একা আছে আর আমরা চলে যাব? মা কোথায় একা? তোমার মায়ের কবরের পাশে তোমার বাবার কবর। তাহলে মা একা কোথায়? তুমি এভাবে কাঁদলে, কষ্ট পেলে অর্থিয়াবুকে কে সামলাবে বলো তো? এসে থেকে একবারও আপুর সঙ্গে কথা বলেছ? তাছাড়া তোমার মায়ের আত্মাও তো কষ্ট পাবে। বাবার মায়ের জন্য দোয়া করো নোভা, যাতে ওনারা কবরের আযাব হতে পরিত্রাণ পান, জান্নাতবাসী হন। এতক্ষণ বাদে বড় বোনের কথা খেয়াল হলো অনুভার। বিছানা থেকে নেমে গেল সে। শ্রাবণ প্রশ্ন ছুড়ল, এই মেয়ে, যাচ্ছ কোথায় তুমি? আপুর কাছে। বলতে বলতে দরজা দিয়ে কক্ষ হতে বেরিয়ে গেল অনুভা। শ্রাবণ দেখল তার যাওয়া, কিন্তু বাধা দিল না। এই মুহূর্তে দুই বোন একত্র হওয়া প্রয়োজন। আর্থিকা পাশের ঘরে, বড় চাচি তার পাশে বসা। অনুভা এসে ভেতরে প্রবেশ করলো। বিছানায় এসে চুপচাপ সেও বসল। তাকালো বড় বোনের নির্জীব মুখপানে। এই কষ্টের মধ্যেও শুকনো হাসলো আর্থিকা। হাত রাখলো ছোট বোনের মাথায়, বলল, প্রিয় মানুষকে হারিয়ে শোক কাটিয়ে উঠতে না পারা আমি আজ আর কাঁদছি না। অথচ কঠোর হৃদয়ের তুই আজ এতটা দুর্বল হয়ে গেলি রে অনু। মা যে আমাদের কাঁদতে নিষেধ করে গিয়েছে। কষ্ট পাস না। মায়ের জীবনে বাঁচার যতটা ইচ্ছে ছিল, সব ইচ্ছে বাবা মারা যাবার পর সব বাবার সাথে সাথে মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল রে। মা মুক্তি পেয়েছে, একেবারে বাবার কাছে চলে গিয়েছে। আমাদের কাঁদা যে উচিত নয় অনু। মা তো বাবার কাছে চলে গেল, কিন্তু আমি কবে তন্ময়ের কাছে যাব বলতো? কবে আমার টাইমটা বড় হবে? কবে নিজের দায়িত্ব নিজে নিতে শিখবে? তন্ময়, বাবা, তারপর মাও আমায় ছেড়ে চলে গেল। আমি ভালো নেই অনু, আর কখনো হয়তো ভালো থাকতেও পারবো না। বাকি সবার মতো তুই অন্তত আমায় ছেড়ে যাস না। তুই আর টাইম ছাড়া যে আমার আর নিজস্ব কোনো মানুষ রইল না রে। বোনের সংস্পর্শে এসে যেন ভেতরটা আরও দুর্বল হয়ে পড়ল অনুভার। বুকে জড়িয়ে ধরল বড় বোনকে। নাক টেনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। বলল, এভাবে বলিস না আপু, তোদের ছেড়ে কোথাও যাব না আমি, কোথাও না। আর্থিকার চোখ দিয়েও অনবরত গড়িয়ে পড়ছে পানি, কিন্তু তার কান্নার কোনো শব্দ নেই। গোটা একটা বছর কাঁদতে কাঁদতে যে সে ক্লান্ত। দুপুরের দিকে আর্থিকা এবং অনুভাকে নিয়ে শেখ বাড়ি এসে পৌঁছালো শ্রাবণ। বোনের শ্বশুরবাড়িতে থাকার কথা যেন কিছুতেই ভাবতে পারছিল না আর্থিকা। ভেতরে ভেতরে অস্বস্তি তাকে আষ্টে জাপতে ধরেছে, কিন্তু ছোট বোন আর বোন জামাতার বিভিন্ন কথায় শেষ পর্যন্ত তাকে রাজি হতেই হলো।
তাছাড়া তাইমও তো এখন শেখ বাড়িতেই রয়েছে। খালাকে পেলে তার আর কাউকে প্রয়োজন না হলেও আর্থিকার তো এখন ছেলেকে খুব প্রয়োজন। শ্রাবণের বাড়িটি ডুপ্লেক্স, তাই বাড়ির কক্ষের সংখ্যাও কম নয়, যার দরুন বেশিরভাগ কক্ষই খালি পড়ে থাকে। সকালে সবিতাকে দিয়ে নিচতলার একটি ঘর পরিষ্কার করিয়েছেন শান্তা। অনেক দিন ধরে ঘরটি বন্ধ থাকায় ধুলো জমেছে অনেক। ভেতরে প্রবেশ করতেই আর্থিকাকে নিজ মেয়ের মতোই সাদরে গ্রহণ করলেন শান্তা। তার জন্য বরাদ্দকৃত ঘরটায় তাকে নিয়ে গেলেন। যাওয়ার আগে অনুভার উদ্দেশ্যে কড়া গলায় বলে গেলেন, চুপচাপ ঘরে গিয়ে গোসল সারবে। সবিতাকে দিয়ে তোমাদের খাবার আমি ঘরেই পাঠিয়ে দিচ্ছি। খেয়ে দিয়ে বিশ্রাম নেবে, কোনো অনিয়ম যেন না হয় বলে দিলাম। আর হ্যাঁ অর্থিকা, মায়ের জন্য আমি আসছি, তাই বোনের জন্য তোমার চিন্তা করতে হবে না। শাশুড়ির এমন কঠোর কণ্ঠস্বর হতে নিঃসৃত বাক্য শুনে কিছুটা ঘাবড়ে গেল অনুভা। চুপচাপ উপর নিচ মাথা নাড়িয়ে চলে গেল নিজেদের শোবার ঘরের দিকে। শ্রাবণ বাড়িতে প্রবেশ করে তার আগেই চলে গিয়েছিল উপরে। ঘরে এসে হিজাবটা খুলে নিল অনুভা। কাবার থেকে বের করলো পরনের জন্য শাড়ি। বাথরুম থেকে পানির শব্দ আসছে। গোসল করছে শ্রাবণ। কয়েক মিনিট সময় নিয়ে বের হয়ে এলো সে বের হতেই তাকে পাশ কাটিয়ে নীরবে ভেতরে প্রবেশ করলো অনুভা। আর্থিকাও সবে গোসল সেরে বের হয়েছে। শরীরটা তার ভীষণ হালকা লাগছে। তন্ময়ের মৃত্যুর পর আজ প্রথম নিজের গায়ে শাড়ি জড়িয়েছে মেয়েটা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতেই হতাশার নিঃশ্বাস ত্যাগ করলো। বিছানায় বসা তাইমের কাছে এগিয়ে গিয়ে হাত রাখলো মাথায়। তাইম তাকালো মায়ের পানে। তোতলানো শব্দে জিজ্ঞেস করলো, নানু কোথায়? দুটো শব্দ যেন বুকের ভেতরে সূচের মতো গিয়ে বিঁধল আর্থিকার। বলল, নানু নেই, আকাশের তারা হয়ে গেছে নানু। এত ভারী কথা বোধগম্য হলো না তাইমের। ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল মায়ের মুখশ্রীতে। খাবারের ট্রে হাতে ভেতরে এলেন শান্তা। আর্থিকাকে দেখে মুচকি হেসে বললেন, মাশাআল্লাহ, তোমরা দু বোনই খুব সুন্দর, সব পোশাকই দারুণ বানিয়ে যায় তোমাদের। জোরপূর্বক হাসলো আর্থিকা। শান্তা পুনরায় বললেন, তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই মা। এমন ভয়াবহ শোক এর আগেও পার করে এসেছ। সবাই তো আর চিরকাল থাকে না। এই যে আমরা তো একসময় বাবা মা ছিল, ভাই বোনেরা ছিল, অথচ আজ বাবা মা এই দুনিয়াতে নেই, ভাই বোনেরা থেকেও না থাকার মতোই। সবাই নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। তাই বলি কি আমি বছরের পর বছর কাটাচ্ছি না। আমার মা যখন মারা যায় তখন আমার ছোট ছেলে আমার পেটে ছিল। সে যাকে কান্নাকাটি আর একদম করবে না। আমি তোমার মায়েরই মতো, তাই না? ছোট বোনের শাশুড়ি ভেবে কিন্তু একদম পর মনে করবে না আমায়, বুঝলে? উপর নিচ মাথা নাড়ায় আর্থিকা। ভারী কণ্ঠে বলে, শ্রাবণের হাতে অনুকে তুলে দিয়ে তবে ভুল করিনি আমি। কি বলেন আন্টি? মেয়েটা এত সুন্দর একটা পরিবার পেল, আপনার মতো মা পেল, আঙ্কেলের মতো বাবা পেল। কথাটা শুনেই চট করে একটা আবদার করে বসলেন শান্তা। তুমি এখানে থেকে যাও না, ওখানে একা থেকে কি করবে? তারপর অফিস করে সারাদিন তো বাচ্চাটাকে একা থাকতে হবে। এর থেকে এখানে থেকে যাও, বৌমাও খুশি হবে। প্রস্তাবটি পছন্দ হলো না আর্থিকার। কোমল স্বরে বলল, এ হয় না আন্টি, দয়া করে এই কথাটা অনুর সামনে অন্তত বলবেন না। দেখা যাবে এই কথা শোনার পর থেকে আমাকে এখানে রাখার জন্য মেয়েটা উঠে পড়ে লাগবে। কিন্তু আমি তো এমনটা চাই না। টাইম বড় হচ্ছে, তাই ভেবেছি ওকে ভালো একটা ডে কেয়ার সেন্টারে ভর্তি করিয়ে দিব। অফিস থেকে ফেরার সময় আবার সঙ্গে করে না হয় নিয়ে আসবো। সত্যি কি হয় না? আপনারা খুবই ভালো মনের মানুষ আন্টি। আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো এত সহজে কথাটা বলতে পারতো না। তাই আপনার জন্য আমার সম্মানটা বড্ড বেড়ে গেল। তবে সত্যি এমনটা হয় না। জীবনে থেমে থাকলে তো আর হবে না, বরং অনেক এগিয়ে যেতে হবে। তাই যেভাবে জীবন চলছে চলতে থাকুক। তাহলে কথা দাও, প্রতি সপ্তাহে একবার হলেও ছেলেকে নিয়ে এখানে আসবে। ভদ্রমহিলার এই আবদারটি চেয়েও নাকচ করতে পারল না আর্থিকা। মাথা নাড়িয়ে সায় জানালো। শান্তাও খুশি হয়ে গেলেন। টানা আধ ঘন্টা হলো অনুভা বাথরুমে গোসল করতে ঢুকেছে, কিন্তু এখনও বের হওয়ার নামই নেই তার। স্ত্রীর চিন্তায় অস্থির হয়ে আছে শ্রাবণ। এ নিয়ে তৃতীয়বারের মতো দরজায় টোকা দিতেই দরজা খুলে বেরিয়ে এলো অনুভা। মুখোমুখি হলো স্বামীর। ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, সমস্যা কি? টোকা দিচ্ছিলে কেন? শ্রাবণ চিন্তিত স্বরেই বলল, এতক্ষণ লাগবে কেন গোসল সারতে? কত চিন্তা হচ্ছিল জানো? উত্তর দিল না অনুভা। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বারান্দায় গেল। ফিরে এলো মিনিট দুয়েক পরে। সবিতা অনেকক্ষণ আগেই খাবার দিয়ে গেছেন। শ্রাবণ ট্রেটা বিছানায় এনে দুজনের খাবারটা ঠিকভাবে রাখলো। অনুভা বিরক্ত হলো কিছুটা।
বলল, আমার খুব মাথা ধরেছে, এখন আর খাবো না। তুমি সোফায় যাও না, ওখানটার টেবিলের উপরে রেখে খাও। স্ত্রীর কথায় বিশেষ পাত্তা দিল না শ্রাবণ, চুপচাপ ভাত মাখতে লাগলো। ততক্ষণে অনুভা এসে বসেছে বিছানার একপাশে। তখনই শ্রাবণ তার মুখের সামনে এক লোকমা তুলে ধরে বলল, না খেয়ে কোনো শোয়া নেই, আমি খাইয়ে দিচ্ছি, চুপচাপ মুখ খোলো, চিবাও আর গিলে ফেলো, বাড়তি কোনো কথা নয় একদম। তার পানে চোখ রাঙিয়ে তাকালো অনুভব, কিন্তু বিশেষ কোনো কাজ হলো না। প্রথম লোকমাটা মুখের ভেতরে ঠুসেই দিল শ্রাবণ, তাই বাধ্য হয়েই খেতে লাগলো সে। খাওয়ার পর্ব শেষ হতেই এঁটো প্লেট ট্রেতে তুলে নিচে চলে গেল শ্রাবণ। আর বিলম্ব না করে বিছানা গুছিয়ে শুয়ে পড়ল অনুভা। মাথাটা বড্ড ভার লাগছে তার। কান্নাকাটির ফলে শরীরটাও বেশ দুর্বল। শরীর হতে বের হচ্ছে উত্তপ্ততা, হয়তো জ্বর আসতে পারে। রোজকার রুটিন মাফিক আজও বিকেলে হানিফ শেখ বের হয়েছেন বাহিরে। সন্ধে হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু এখনও ওনার ফেরার কোনো নামগন্ধও নেই। সবিতাকে নিয়ে রোজকার মতো নাস্তা তৈরি করলেন শান্তা। অনুভা সেই যে দুপুরে ঘরে প্রবেশ করেছে, তারপর আর নিচে নামেনি। আর্থিকাকে ডেকে ড্রয়িং রুমে নিয়ে এলেন তিনি। সেন্টার টেবিলের ওপর রাখলেন বাহারি নাস্তা। সৌহার্দ্য এবং প্রান্তীয় উপস্থিত হয়েছে সেখানে। খেতে খেতেই ছোটোখাটো একটা গল্প আসর বসে গেল সেখানে। বড় পুত্র এবং পুত্রবধূর জন্য আলাদাভাবে ট্রেতে নাস্তা দিয়ে সবিতাকে বললেন তাদের ঘরে দিয়ে আসতে। তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো শ্রাবণ। পুত্রকে দেখতে এগিয়ে গিয়ে শান্তা বলে উঠলেন, এই তো মেহু এসে গেছে। তা বৌমা কোথায়? দুপুরের পরে বেশি ঘুমালে তো শরীর খারাপ করবে। শ্রাবণ চিন্তিত মুখে উত্তর দিল, ঘুমের মধ্যে জ্বর চলে এসছে মা, শরীরটা একদম পুড়ে যাচ্ছে ওর। পানিপট্টি দেওয়ার পরও কিছুতেই জ্বর কমছে না মা, কি করি বলো তো এখন? সে কি কথা, জ্বর এসেছে আর তুই আমায় এখন জানাচ্ছিস? কথাটা কর্ণগোচর হতেই বসা থেকে উঠে এলো আর্থিকা। উদ্বিগ্ন কণ্ঠে বলল, মেয়েটা অতিরিক্ত চিন্তা করলে কিংবা সামান্য আঘাত পেলে খুব জ্বর আসে, ওষুধ খাইয়েছো? না, অনেক ডাকলাম কিন্তু উঠতেই তো চাইছে না ও। আমায় একটু নিয়ে চলো না ওর কাছে। মাথা নাড়িয়ে আবারও নিজেদের ঘরের দিকে পা বাড়ালো শ্রাবণ। তার পিছু পিছু আর্থিকা আর শান্তাও গেল। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে অনুভব। জ্বরে ঠোঁটগুলো তার তরতর করে কাঁপছে। আর্থিকা এসে ছোট বোনের শিওরে বসলো, হাত রাখলো কপালে এবং গলায়। শান্তা ছেলের উদ্দেশ্যে বললেন, মাথায় পানি ঢালতে হবে, তুই নিচে যা, আমরা ওর মাথায় পানি ঢালছি। অসহায় মুখ করে শ্রাবণ তাকালো মায়ের পানে, কিন্তু শান্তার চোখ রাঙানি দেখতেই চুপচাপ চলে গেল কক্ষের বাহিরে। সময়ের সঙ্গে সঙ্গে রাত যেন গভীর থেকে গভীরতর হচ্ছে। মাঝরাতে গিয়ে জ্বর নেমে গেল অনুভার। শরীর ঘেমে নেই একাকার, ঘুমটাও চট করে ভেঙে গেল। বিরক্তের সহিত আড়মোড়া ভেঙে শরীরের কাঁথাটা ফেলে দিয়ে পাশ ফিরতেই ড্রিম লাইটের আলোতে দৃষ্টিগোচর হলো অর্ধশোয়া শ্রাবণকে। কপালে হাত রেখে চোখ বন্ধ করে আছে সে। ঘুমিয়ে নাকি জেগে আছে বোঝা যাচ্ছে না তা। রাতের খাবারের সময় হতেই শান্তা চলে গিয়েছিলেন নিচে। ইচ্ছে থাকলেও আর্থিকা আর বেশিক্ষণ বসে থাকতে পারেনি। স্ত্রীর জন্য শ্রাবণের মধ্যে ছটফটানি দেখে ভেতরে ভেতরে প্রসন্ন হয়ে সেও চলে গেছে। এতটুকু জ্বরে শরীরটা দুর্বল হয়ে গেছে অনুভার। সময় নিয়ে শোয়া থেকে উঠে বসলো সে। হাত রাখলো স্বামীর চুলের ভাঁজে। মিহিস্বরে ডাকলো, শ্রাবণ, এই শ্রাবণ, ঠিক করে শুয়ে ঘুমাও। বসে থাকতে থাকতে চোখটা লেগে এসেছিল শ্রাবণের। কারো ডাকে আর গভীর স্পর্শেই জেগে উঠল সে। চোখ মেলে উঠে বসলো। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তুমি আবার উঠে বসলে কেন? জ্বর সেরেছে দেখি? বলি কপালে গলায় হাত রেখে পরীক্ষা করলো। না, পুরো শরীরের তাপমাত্রায় আগের তুলনায় স্বাভাবিক। বিছানা ছেড়ে ঘরের আলো জ্বেলে ড্রেসিং টেবিলের ড্রয়ার হতে থার্মোমিটার এনে আবারও ভালো করে তাকে পরীক্ষা করলো। এবারও তাপমাত্রা স্বাভাবিক। ভেতরে ভেতরে শান্তি পেল শ্রাবণ। বলল, জ্বরটা তবে নামলো, শরীরটা কি দুর্বল লাগছে খুব? দাঁড়াও, আমি খাবার নিয়ে আসি। রাতে এত চেষ্টা করলাম কিন্তু তুমি তো খেলেই না। বলেই আবারও উঠতে নিল শ্রাবণ, কিন্তু এবার আর তাকে উঠতে দিল না অনুভব। হাত ধরে টেনে বসিয়ে রাখলো। শক্ত করে জড়িয়ে ধরে বলল, কোথাও যাবে না তুমি, এখন আমি কিছুই খাবো না। সবে জ্বর সেরেছে নোভা, কিছু একটা খেয়ে তো ওষুধটা খেতে হবে তাই না? বললাম তো খাবো না। এর আগেও এমন জ্বর আমার অনেক এসেছে, অথচ কেউ কখনো জানতেও পারেনি। তাই বলে কি মরে গিয়েছি? এসব আবার কেমন কথা নোভা? আগে যা হয়েছে হয়েছে, আগের দিনের সঙ্গে এখনকার তুলনা একদম করবে না, বুঝলে? আপু আর তাই মোরা কোথায়? আপু তো অনেকক্ষণ ছিল এখানে, পরে আমি পাঠিয়ে দিয়েছি ঘরে। এতক্ষণে ঘুমিয়ে যাওয়ার কথা। তুমি খেয়েছো? না। মাথা তুলে চাইল অনুভব। অদ্ভুত দৃষ্টিতে চেয়ে শুধালো, এত রাত হয়ে গেছে অথচ খাওনি এখনো? তুমিও তো খাওনি।
সিরিয়াসলি শ্রাবণ, তোমার এসব কাণ্ড কারখানা দেখলে যে কেউ বলে দিবে তুমি যে একটা বউ পাগলা ছেলে। বয়স্ক মানুষ থাকলে এটাও বলবে যে নিশ্চয়ই ছেলেটার বউ তাকে কালো জাদু করে রেখেছে। মুচকি হাসলো শ্রাবণ, বলল, কালো জাদু না করলেও জাদু তো করেছই নোভা। বিয়ের আগেই বলেছিলাম আমি যে বউ পাগল হব। তার বুকের মধ্যে মজার ছলে একটা কিল বসিয়ে দিয়ে উঠে গেল অনুভা। বাথরুমের দিকে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে আসছি আমি, খিদে পেয়েছে, খাবার নিয়ে এসো। স্ত্রীর যাওয়ার পানে তাকিয়ে অধরে হাসি রেখে ঘর থেকে বের হলো শ্রাবণ। গন্তব্য রান্নাঘর। বোনের শ্বশুরবাড়িতে দুদিন থেকেই ছেলেকে নিয়ে নিজ ফ্ল্যাটে ফিরে এসেছে আর্থিকা। আসার আগে মাজেদাকে কল করে কাজে ফেরার কথাও জানিয়ে দিয়েছে। মায়ের ঘরটা খালি পড়ে আছে। ফ্ল্যাটের তিনটে ঘরের মধ্যে দুটো ঘরই এখন ফাঁকা, মানুষ শূন্য। অথচ সময় ঠিকই তার গতিতে বয়ে চলেছে, কারো জন্য নেই তার কোনো অপেক্ষা। জানালা দিয়ে আকাশের পানে তাকায় আর্থিকা, ভাবে কত কিছু। দুনিয়ার পেছনে ছুটে সুখের সন্ধান করে যেন কোনো লাভ নেই। একসময় না একসময় ওই কবরটাই হবে আমাদের আপন, ওটাই হবে আমাদের গৃহশালা। মোবাইল হাতে নিয়ে দ্রুত এক পরিচিত কলিগকে কল লাগালো আর্থিকা। কল রিসিভ হতেই কোমল স্বরে জিজ্ঞেস করলো, কি খবর নামিরা আপা? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? শোক কাটিয়ে উঠতে পেরেছেন? চাইলেই কি আর শোক কাটিয়ে ওঠা যায় আপা? তাও ঠিক, আপন মানুষদের চলে যাওয়ার মতো শোক কাটিয়ে ওঠা সম্ভব নয়। তা একটা হেল্প করতে পারবেন আপা? কি হেল্প? পারলে অবশ্যই চেষ্টা করব। আমার ডাবল রুমের ছোটোখাটো একটা ফ্ল্যাটের প্রয়োজন, যদি আপনার সন্ধানে থাকে আর কি। এখন যেখানে থাকছেন ওখানে কোনো অসুবিধা নাকি? এই ফ্ল্যাটটা 3 রুমের, বেশ বড়। এতগুলো রুমের ফ্ল্যাট দিয়ে আমি এখন আর কি করব? অযথা বাড়তি খরচ, আর তার উপর আমাদের মা ছেলের ছোট্ট একটা সংসার এখন, তাই 2 রুমের হলেই হবে। আপনি চাইলে তো কারোর সঙ্গে ফ্ল্যাট শেয়ার করে থাকতে পারেন, একটা রুমই তো যথেষ্ট। না আপা, আমার 2 রুমের ফ্ল্যাটেরই প্রয়োজন। একটা রুম দিয়ে কি হবে? রিলেটিভেরা থাকবে কোথায়? আচ্ছা আচ্ছা, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি খোঁজ নিয়ে দেখি আমাদের বিল্ডিংয়ে কোনো ফ্ল্যাট খালি আছে কিনা। যদি নাও থাকে তাহলে আপনার ভাইয়ের সঙ্গে না হয় কথা বলবো এই ব্যাপারে। ধন্যবাদ আপা। ধন্যবাদ তুলে রাখবেন, আগে ফ্ল্যাটের সন্ধান পাই, তারপর নতুন ফ্ল্যাট নিয়ে কিন্তু চা খাওয়াতে হবে। তা অবশ্যই। বলি কল কাটলো আর্থিকা, দীর্ঘশ্বাস ফেললো। সে চাইলেই এই বিল্ডিংয়ের 2 তলায় শিফট হতে পারত। সেখানেও ডাবল রুম ফাঁকা, একটা ফ্ল্যাট পড়ে আছে। কিন্তু এখানে আর সে থাকতে চায় না ফায়াজের মুখোমুখি হতে। এতদিনে যে সে জেনে গেছে এটা ফায়াজদেরই বাড়ি। ফায়াজের বাবা এ বাড়ির বাড়িওয়ালা। ফায়াজের ওই মলিন মুখ, অসহায়ত্ব, করুণ স্বর তার কাছেও বড্ড খারাপ লাগে। কষ্ট হয়, কিন্তু আর্থিকার জীবনে দ্বিতীয়বার বসন্ত আসার সুযোগ নেই। সে যে সত্যিকারের ভালোবেসেছিল, এক পুরুষে তীব্র থেকে তীব্রতরভাবে আসক্ত হয়েছিল। মৃত্যুর আগ মুহূর্তেও সেই পুরুষটির প্রণয়মাখা কণ্ঠস্বর শুনেছিল। সেখানে কি করে তাকে ভুলে গিয়ে নতুন করে অন্য পুরুষে আসক্ত হবে? সম্ভব নয়, তার দ্বারাই সম্ভব নয়। তার জীবনে হারানোর আর কিচ্ছু নেই, কোনো চিন্তা নেই। কত নারী তো আছে যারা সিঙ্গেল মাদার হয়ে একা হাতেই সন্তানকে বড় করেছে, সেও পারবে। তাছাড়া ছোট বোন তো আছেই, যে কিনা তার অবর্তমানে ঠিক টাইমকে আগলে রাখবে। তাই আর্থিকার এই অনিশ্চিত জীবনে আর কোনো চিন্তা নেই। সব দুঃখ কষ্টকে সে মাটি চাপা দিয়ে দিয়েছে। সায়নের শেষার্ধ নীল অম্বর ধারণ করেছে লাল হলুদ মিশ্রিত বর্ণ। বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে সেদিক পানে তাকিয়ে আছে অনুভা। তখনই পেছনে প্রিয় মানুষটির উপস্থিতি টের পেল। নাসিকায় এসে বাড়ি খেলেও মিষ্টি একটা সুঘ্রাণ। টবে লাগানো গোলাপ গাছটিতে 2 বড় বড় গোলাপ ফুটেছে। সেখান থেকে একটি গোলাপ ছিঁড়ে প্রিয়তমার কানে গুজে দিল শ্রাবণ। আলগোছে কপালে চুমু খেয়ে মিহি স্বরে বলল, আমার কথা ভাবছিলে বুঝি নোভা? মুচকি হাসে অনুভা, পূর্ণ দৃষ্টিতে তাকায় ছেলেটির পানে, প্রশ্ন করে, ছটফটে পাখি আজ এ সময় বাড়িতে যে কি ব্যাপার? সুন্দরী বউহিনা বাহিরের ভালোই লাগে না। হাসিটা চওড়া হলো অনুভার। এক দৃষ্টিতে স্থির পানে তাকিয়ে আছে শ্রাবণ। খোলা চুলগুলো উঠছে, পরনে কমলা রঙের জর্জের শাড়ি। তার এমন ঘোর লাগা দৃষ্টি দেখতে ভ্রু নাচিয়ে অনুভা শুধালো, কি দেখো? তোমাকে। বেশি দেখলে পরে আর ভালো লাগবে না, রুচি উঠে যাবে। কিন্তু তুমি তোমার রুচি নও মেঘফুল। তাহলে? তুমি আমার ভালো লাগা, ভালোবাসা,
অভ্যাস। অধরে হাসি রেখেই দৃষ্টি আবারও অম্বরে স্থির করল অনুভা। তার এই নীরবতা যেন মোটেও পছন্দ হলো না শ্রাবণের। ডান বাহু শক্ত করে ধরে নিজের দিকে তাকে ঘোরালো। অনুভা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি? উত্তর দিল না শ্রাবণ। মৃদু হেসে আরেক হাতে তার কোমর জড়িয়ে ধরে মুখ গুজল গলায়। চমকালো অনুভা। এই ছেলেটার হুটহাট প্রেমময় স্পর্শ তাকে লজ্জায় ফেলে দেয়। এক ঝাঁক জড়তা নিয়ে অগোছালো বাক্যে বলল, করছো কি? ছাড়ো, সন্ধে নেমেছে, আজান পড়ে যাবে। গাঢ় চুম্বন এঁকে কলার একপাশে জোরে কামড় বসিয়ে দিয়ে তাকে ছেড়ে দিল শ্রাবণ। ব্যথায় আশূচক শব্দ করে উঠল অনুভা। ক্রোধ নিয়ে বলল, কি হলো এটা? লাভ বাইট। দিন দিন তুমি না। কি আমি? এখন সন্ধ্যা না থাকলে দ্বিতীয় বাসরটা সেরেই ফেলতাম, ব্যাপার না। সারাটা রাত তো পড়েই আছে। তার পিছু নিল অনুভা। রাগত স্বরে বলতে লাগলো, খাটাস একটা, তোমার ভেতরে একটা লুচ্চামি ছিল, তা আগে জানলে কখনোই। পথিমধ্যে থেমে গিয়ে পিছু ফিরে তাকালো শ্রাবণ। উৎসুক কণ্ঠে বলল, কি করতে? বিয়ে করতে না বুঝি? জীবনেও না। এত আদর যত্ন করি তাও নাকি মেয়েটার ভালোই লাগে না? এমন লয়াল সুন্দর জামাই কজনের কপালে জোটে বলো তো? আসছে লয়াল? তোমার ভেতরের খবর তো আমি জানি। বাইরে যেই হাবাগোবা ভালো মানুষ সেজে থাকো, কে তোমায় পছন্দ করবে? তুমি জানো ভার্সিটির মেয়েগুলো আমায় কতটা পছন্দ করে? ক্লাস নেওয়ার সময় হা করে আমার দিকে তাকিয়ে থাকে। একবার তো একটা মেয়ে প্রায় জোকের মতো আমার পেছনে লেগিয়েছিল। যদিও মেয়েটা দেখতে খুবই সুন্দর ছিল, শুধু তোমায় ভালোবাসি বলে বুঝিয়ে সুজিয়ে রিজেক্ট করে দিয়েছি। চোখ মুখ কুঁচকে তার পানে তাকিয়ে রইল অনুভা। ভেতরে ভেতরে রাগে ফুঁসছে সে। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কবেকার ঘটনা এটা? গত বছরের। তখন আমি বিয়ের জন্য তোমার পিছু পিছু ঘুরছিলাম। কথা শেষ হতে না হতেই তার দিকে থুতু ছিটাতে লাগলো অনুভা। তার এহেন কাণ্ডে ভড়কে গেল শ্রাবণ। চোখ মুখ কুঁচকে বলল, ছ্যাঃ, কি করছো এসব? নাতি নাতনিদের নোংরা দাদি। মানুষের দৃষ্টি ভালো না, দেখা গেল তাদের দৃষ্টির মাধ্যমেই তোমার উপর নজর লেগে গেল, তখন কি হবে? এই সুন্দর রূপের তো 12টা বেজে যাবে। তাই বলে থুতু? ছোটবেলায় আমাদের 2 বোনকে নানু দিয়ে দিত। তা তুমি মুখটাকে অমন করে রেখেছো কেন? সুযোগ পেলে তো ঠিকই ঠোঁটের মধ্যে এসে। বাকি কথাটুকু আর শেষ করা হলো না অনুভার। শ্রাবণের অদ্ভুত চাহনি দেখতেই থেমে গেল। বসা থেকে উঠে দরজার দিকে যেতে যেতে বলল, সত্যি কথা আর ভাত নেই দুনিয়াতে। হাসলো শ্রাবণ। পেছন থেকে বলে উঠল, ভাত নেই তো কি হয়েছে সত্যবাদী মহাশয়া? আমি তো আছি, ভাতের বদলে আমায় খাও। অসভ্য। বিড়বিড় করতে করতে চলে গেল অনুভা। ছেলেটার ওপর ভরসা নেই তার। কখন কি করে তাকে লজ্জায় ফেলে দেয় কে জানে বাবা। হাসপাতালের করিডোরে চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছেন নাহিয়ান। কুলসুম সেখানকার বরাদ্দকৃত চেয়ারে বসে আছে। ওনার পাশে তার বাবা মাও বসা। অপেক্ষা আর চিন্তার প্রহর যেন কিছুতেই শেষ হচ্ছে না। একসময় মায়ের পাশে চেয়ারটা দখল করে বসে পড়ল নাহিয়ান। ছেলের মাথায় হাত রাখলেন কুলসুম। আশ্বস্ত করে বললেন, আল্লাহর উপর ভরসা রাখ, যা হবে ভালো হবে। মায়ের কথায় বুক থেকে যেন চিন্তার ভারটা কিছুটা কমলো তার। সময় পেরোতে লাগলো। হঠাৎ করেই ওটি থেকে ভয়েস এলো ভূমিষ্ঠ হওয়া এক শিশুর ক্রন্দনরত ধ্বনি। তমার পিতা 2 হাত উঁচু করে মোনাজাত ধরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। তার কয়েক মিনিট বাদেই শুভ্র তোয়ালেতে পেঁচানো এক বাচ্চা নিয়ে বেরিয়ে এলো নার্স। কুলসুমের তাড়া খেয়ে দ্রুত হাত ধুয়ে এলো নাহিয়ান। নার্সের থেকে বাচ্চাটি নিয়ে ছেলের কোলে তুলে দিলেন কুলসুম। নিনিমেষ বাচ্চাটির পানে তাকিয়ে রইল নাহিয়ান। কি নিষ্পাপ তার মুখশ্রী! একদম মায়ের গায়ের রং এবং মায়াবী দুটো চোখ পেয়েছে শিশুটি। চোখ জোড়া ঘোলাটে হয়ে গেল নাহিয়ানের। কুলসুম হাস্যোজ্জ্বল মুখে বললেন, তুই তো এক ছেলের বাপ হয়ে গেছিস রে। চোখে পানি রেখেই মায়ের কথায় হেসে উঠল নাহিয়ান। কুলসুম পুনরায় বললেন, একটা সময় ঠিক তোর এই জায়গাটাই তোর বাবা ছিলেন, আর এই শিশুটির জায়গায় ছিলি তুই। আহা, সময় কত দ্রুত চলে যায়। সেই ছেলে বড় হয়ে এখন নিজেও বাবা হয়ে গেল। মায়ের কথায় কিছুটা লজ্জা পেয়ে গেল নাহিয়ান। শ্বশুরের কথা মোতাবেক আজান দিল ছেলের কানে। তারপর চলে গেল স্ত্রীর নিকট। ওটি থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে তমাকে। জ্ঞানও ফিরে এসেছে। ছোট ছোট কদম ফেলে স্ত্রীর সম্মুখে এসে চেয়ার টেনে বসলো নাহিয়ান। তমা প্রশ্ন ছুড়ল, দেখেছেন আমাদের ছেলেকে? দেখতে একদম তোমার মতো মায়াবী হয়েছে। মিহি হাসলো তমা।
বলল, ছেলে মানুষ মায়াবী হয় নাকি? জানি না, তবে ওকে আমার কাছে মায়াবী মনে হয়েছে। পূর্বের হাসিটাই অধরে বজায় আছে তমার। তার বাম হাতটা মুঠো করে সেখানে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে নাহিয়ান বলে উঠল, ধন্যবাদ বউ, এতগুলো দিন মাস এত কষ্ট করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে পিতৃসুখ দেওয়ার জন্য। খুব ভালোবাসি তোমায়। রবের নিকট অসংখ্য শুক্রিয়া যে তোমার মতো চমৎকার এক নারীকে আমার সহধর্মিণী এবং সন্তানের মা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি। চমৎকার হাসলো তমা, প্রসন্ন চিত্তে বলল, আমিও রবের নিকট শুকরিয়া আদায় করি যে তিনি আপনার মতো ব্যক্তিত্ববান যত্নশীল একজন পুরুষের সঙ্গে আমায় জুড়ে দিয়েছেন। অজান্তেই হেসে উঠল নাহিয়ান। হাসির মধ্যেই চোখ থেকে গড়িয়ে পড়ল 2-1 ফোঁটা অশ্রুজল। অনেক খোঁজখবর নিয়ে অবশেষে একটা ডে কেয়ার সেন্টারে তাইমকে ভর্তি করতে পারল আর্থিকা। ছেলেকে নিয়ে চিন্তা যেন কমলো তার। অফিসে যাওয়ার পথে সেখানে তাকে দিয়ে যায়, আবার অফিস শেষে সঙ্গে করে নিয়ে আসে। মাঝারের ছোট্ট সংসারটা স্বাচ্ছন্দ্যে চলে যাচ্ছে। রাত 8:30। চুলোয় রান্না বসিয়ে ছেলেকে পড়াতে বসিয়েছে আর্থিকা। ছোট ছোট হাতে বই উল্টে পাল্টে দেখছে তাইম। বর্ণলিপির বইটি খুলে একটি অক্ষর দেখিয়ে তার উদ্দেশ্যে আর্থিকা জিজ্ঞেস করলো, বলো তো এটা কি? একবার মায়ের দিকে আরেকবার বইয়ের পানে তাকালো তাইম। তোতলানো শব্দে উত্তর দিল, ছড়েও। মুচকে হাসলো আর্থিকা। পরের অক্ষর দেখিয়ে ফের শুধালো, এটা ছড়েও না, ছালাই। এবার শব্দ করেই হেসে উঠল আর্থিকা। মায়ের হাসি দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তাইম। এক পর্যায়ে হাসি থামালো আর্থিকা। ছেলের মতো করেই তোতলিয়ে বলল, ছড়েও না, ছালাই। চলায়া। ওপর নিচ মাথা নাড়ায় আর্থিকা। তখনই তার মোবাইলে কল আসে। স্ক্রিনে অনুভার নাম জলজল করছে। কল রিসিভ করতেই অনুভা বলে উঠল, হোয়াটসঅ্যাপে আয়, ভিডিও কল দিচ্ছি। কথাটা বলেই কল কাটলো সে। আর্থিকা দ্রুত ডাটা অন করলো। মিনিট 2 পর ভিডিও কল আসতেই রিসিভ করে সম্মুখে ধরলো। দেখতে পেল বোনের রাগান্বিত মুখশ্রী। মেয়েটি রেগে থাকলে তার কপাল কুঁচকে থাকে, নাকের ডগায় ঘাম জমে। হাসার চেষ্টা করলো আর্থিকা। প্রশ্ন ছুড়ল, তুই কি কোনো কারণে রেগে আছিস সোনু? নিশ্চয়ই শ্রাবণের সঙ্গে ঝগড়া হয়েছে। ঝগড়া তো ওর সাথে রোজই হয়, কিন্তু ওর থেকে কাঙ্ক্ষিত কোনো রেসপন্স না পেয়ে শেষমেশ ঝগড়া রীতি ঘটাতে হয়। তাহলে রাগটা কার উপর শুনি? তোর উপর। আমার উপর? আমি কি করলাম? তুই নাকি বাড়ি বদলে ফেলবি আবার। এমনকি মাজেদা আপাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিস কেন? টাইমকে কে দেখবে? টাইমকে একটা ডে কেয়ারে ভর্তি করিয়ে দিয়েছি। মাঝে তাকে তো আমরা রেখেছিলাম বিশেষ করে ঘরের কাজকর্ম করা, মাকে সহ টাইমকে দেখাশোনার জন্য। কিন্তু এখন তো আর মা নেই, টাইম বড় হচ্ছে, তাই ওকে সময় দিতে পারি না। তবে লেখাপড়া তো শিখতে হবে বল, তাই ডে কেয়ারে ভর্তি করেছি। ওখানে আরও অনেক বাচ্চা আছে। বাচ্চাদের সুন্দর করে হাতের লেখা শেখানো হয়, বেসিক লেখাপড়া শেখানো হয়। আর ফ্ল্যাট বদলে ফেলার কারণ হচ্ছে এখানে 3টে রুম, মা নেই, তার উপর তুইও তো তোর শ্বশুর বাড়ি। তাই ভাবলাম বাড়ি বদলে ফেলে ডাবল রুমের ছোট্টখাটো একটা ফ্ল্যাট নিতে। অযথা এত খরচের প্রয়োজন আছে? রাগ এবার কমলো অনুভার। বলিন স্বরে বলল, তোর খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই না রে আপু? ধুর বোকামে, কষ্ট হবে কেন? অনেক কারণেই হবে। যাই হোক, কাল আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, দোয়া করিস। ভ্রু কুচকে নিল আর্থিকা। জিজ্ঞেস করলো, চাকরির ইন্টারভিউ? তুই চাকরি করবি? করব। শ্রাবণকে বলেছি, ওর কোনো আপত্তি নেই। ওর বাবা মায়ের সঙ্গেও এ বিষয়ে কথা বলবে বলেছে। আর্থিকার চোখে মুখে যেন কঠোরত্ব ছাপিয়ে গেল। কড়া গলায় শাসনের সুরে বলল, কোনো ইন্টারভিউ দিতে যাওয়ার প্রয়োজন নেই তোর। বিয়ে হয়েছে, এবার মন দিয়ে সংসার কর। চাকরি বাকরি খাটাখাটুনি অনেক হয়েছে, আর নয়। চাকরি করলে সমস্যা কোথায়? আমার তো কোনো সমস্যা নেই, শ্রাবণেরও নেই। শ্রাবণের যে নেই কে বলেছে? শ্রাবণ নিজে। এসব বাদ দিয়ে স্বামী নিয়ে ঘর সংসার কর, পুরোটা সময় তাদের দে। তোর চাকরি করার প্রয়োজনটা কি? এমন তো নয় যে শ্বশুরবাড়ি ভালো নয়, কিংবা স্বামী ঠিকমতো হাত খরচ দিচ্ছে না, ভরণ পোষণ দিচ্ছে না। কিন্তু আপু। দীর্ঘশ্বাস ফেলে আর্থিকা নরম স্বরে বলে, আমি ভালো আছি অনু, যা বেতন পাই তা দিয়ে মা ছেলের আরামসে দিন কেটে যাচ্ছে। তাই আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। এবার নিজেকে নিয়ে একটু ভাব। মন খারাপ হলো অনুভার। মুখ গোমরা করে বসে রইল ক্যামেরার সম্মুখে। বোনের মন খারাপ বুঝতে পেরেই মুচকি হাসলো আর্থিকা। বলল, মন খারাপ কেন করছিস? তুই একা যদি বাবা মা আমি টাইম সহ পুরো পরিবারের সংসারটা চালাতে পারিস,
তাহলে আমি শুধু নিজের ছেলের খরচ চালাতে পারবো না? আমি অমন করে ভেবে কিছু বলিনি। আমি জানি তুই আমার চিন্তা কষ্ট কমাতে চাইছিস, তাই তো? বিশ্বাস কর, আমার আর কোনো চিন্তা নেই, কষ্ট নেই। বাবা মা এখন আর নেই, আমরা এতিম। তোর একটা সুন্দর সংসার হয়েছে, আর বাকি রইল টাইম। ওর জন্য আমি আছি, তুই আছিস। কি আছিস না? ওপর নিচ মাথা নাড়িয়ে ছোট্ট করে অনুভা উত্তর দেয়, হুম। অধরের হাসিটা চওড়া হয় আর্থিকার। তখনই তার হাত থেকে মোবাইলটা টেনে নেয় তাইম। স্ক্রিনে অতি পরিচিত মুখটা দেখতেই চঞ্চলতা বৃদ্ধি পায়। তোতলানো এলোমেলো বাক্য বলতে শুরু করে সারাদিনে তার করা কাজগুলো। অনুভব মনোযোগ দিয়ে শোনে সেসব কথা, মাঝে মধ্যে হেসে ওঠে।